4 দশক পূর্বে যাত্রা শুরু করা রেডিমেড গার্মেন্ট বা আরএমজি ইন্ডাস্ট্রি বর্তমানে বাংলাদেশের অর্থনীতির পাওয়ার হাউস। বাংলাদেশের মোট এক্সপোর্ট আর্নিংয়ের সর্বোচ্চ ৮০% বেশি আসে আরএমজি সেক্টর থেকে। ২০২০-২১ অর্থ বছরে বাংলাদেশ আরএমজি এক্সপোর্ট থেকে $৩১.৪৫ বিলিয়ন আয় করেছিল। বৈদেশিক মুদ্রা আয়ের পাশাপাশি এই সেক্টরটির মাধ্যমে দেশের লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানও হয়েছে। ২০১৫ সালে যেখানে বাংলাদেশে ৪০ লক্ষের বেশি আরএমজি কর্মী ছিল, সেখানে ২০২০ সালে তা বেড়ে ৪২ লক্ষের বেশি দাঁড়িয়েছে, যাদের মধ্যে ১৭ লক্ষের বেশি পুরুষ কর্মীর পাশাপাশি রয়েছে ২৫ লক্ষ নারী কর্মী। '৬০ সালে ঢাকার রিয়াজ স্টোরের মাধ্যমে বাংলাদেশের আরএমজি সেক্টরের যাত্রা শুরু হলেও পরবর্তীতে ১৯৭৩ সালে দোকানটির নাম পরিবর্তন করে রিয়াজ গার্মেন্টস লিমিটেড রাখা হয়। ১৯৭৮ সালে রিয়াজ গার্মেন্টস প্যারিসে ১৩ মিলিয়ন ফ্রাঙ্কসের বিনিময়ে ১০,০০০ পিস শার্টের শিপমেন্ট রপ্তানির মাধ্যমে বাংলাদেশের অ্যাপারেল ইন্ডাস্ট্রির এক্সপ্যানশন শুরু হয়। সে সময় দেশের ছোট বড় মিলিয়ে মাত্র ৯টি গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং ইউনিট অপারেট করছিল এবং এই ফ্যাক্টরিগুলো থেকে প্রাপ্ত রপ্তানি আয়ের পরিমাণ ছিল মাত্র কয়েক মিলিয়ন ডলার। যদিও রপ্তানির পাশাপাশি এই ফ্যাক্টরিগুলো লোকাল মার্কেটেও পণ্য বিক্রি করত। বাংলাদেশে আরএমজি ইন্ডাস্ট্রির যাত্রা রিয়াজ গার্মেন্টসের মাধ্যমে হলেও প্রয়াত জনাব নুরুল কাদের খানকে এই ইন্ডাস্ট্রির পায়োনিয়ার বলা হয়। ১৯৭৯ সালে তিনি $১.৩ মিলিয়ন খরচ করে বাংলাদেশের প্রথম শতভাগ রপ্তানি নির্ভর ক্লোদিং ফ্যাক্টরি দেশ গার্মেন্টস প্রতিষ্ঠা করেন। বাংলাদেশের আরএমজি ইন্ডাস্ট্রির ডেভেলপমেন্টে দেশ গার্মেন্টস উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। জনাব কাদের চেয়েছিলেন দেশের যুব সমাজকে ভবিষ্যৎ বিজনেস লিডারশিপ রোলের জন্য প্রশিক্ষিত করতে, যার প্রেক্ষিতে ১৯৭৯ সালে রেডিমেড গার্মেন্ট তৈরিতে স্কিলড লেবার ফোর্স গঠনের জন্য ১৩০ জন ট্রেনিকে দক্ষিণ কোরিয়ার ডাইউ কর্পোরেশনের পুশান প্ল্যান্টে প্রশিক্ষণের জন্য পাঠান। ৬ মাস ট্রেনিং শেষে বাংলাদেশে ফিরে তারাই দেশের আরএমজি ইন্ডাস্ট্রির কোর হিউম্যান রিসোর্স বেস ফর্ম করে। বর্তমানে দেশ গার্মেন্টসের ৬টি লাইন, ৬০০ কর্মী এবং বছরে ৫ মিলিয়ন পিস গার্মেন্টস পণ্য প্রোডাকশন ফ্যাসিলিটি রয়েছে। ১৯৮০ সাল পর্যন্ত সোনালী আঁশ হিসেবে পরিচিত পাট ও পাটজাত পণ্য দেশের মোট রপ্তানি আয়ের অর্ধেকেরও বেশি নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি খাত ছিল। তবে আরএমজি খাতের রপ্তানির পরিমাণ ধীরে ধীরে বাড়তে শুরু করলে ৮০ দশকের পর তা পাট ও পাটজাত পণ্য রপ্তানিকেও ছাড়িয়ে যেতে সক্ষম হয়। তখন থেকেই আরএমজি ইন্ডাস্ট্রি বাংলাদেশের রপ্তানি খাতকে ডমিনেট করে আসছে। ১৯৮০ সালে দক্ষিণ কোরিয়ার ইয়াংগনস কর্পোরেশন এবং বাংলাদেশের ট্রেক্সিম লিমিটেড জয়েন্ট ভেঞ্চারে ইয়াংগনস বাংলাদেশ নামে একটি অ্যাপারেল ফ্যাক্টরি প্রতিষ্ঠা করে, যার ৫১% মালিকানা ছিল ট্রেক্সিম লিমিটেডের। সে বছরের ডিসেম্বর মাসে ফ্যাক্টরিটি সুইডেনে প্যাডেড এবং নন প্যাডেড জ্যাকেটের প্রথম শিপমেন্টটি এক্সপোর্ট করতে সক্ষম হয়েছিল। একই সময়ে আরও বেশ কিছু উদ্যোক্তা তাদের ফ্যাক্টরি প্রতিষ্ঠা করেন, যাদের মধ্যে রয়েছে প্রয়াত আখতার মোহাম্মদ মুসার বন্ড গার্মেন্টস, মোহাম্মদ হুমায়ুনের প্যারিস গার্মেন্টস, প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিমের আজিম গ্রুপ, অবসরপ্রাপ্ত মেজর আব্দুল মান্নানের সানমান গ্রুপ, এম শামসুর রহমানের স্টাইল ক্রাফট লিমিটেড এবং এম সুবিদ আলীর অ্যারিস্টোক্র্যাট লিমিটেড। ১৯৮০ দশকের শুরুর দিকে রপ্তানি পণ্য প্রস্তুতের জন্য ডিউটি ফ্রি গার্মেন্টস মেশিনারি আমদানি করার লাইসেন্স ইস্যু করে বাংলাদেশ সরকার। ফলে খুব দ্রুত বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরির সংখ্যা বাড়তে শুরু করে। ১৯৮৪-৮৫ সালে বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরির সংখ্যা ছিল যেখানে ৬৩২টি, সেখানে ১৯৯৯ সালে তা বেড়ে দাঁড়ায় প্রায় ২৯টিতে, যার বেশিরভাগই ঢাকা ও চট্টগ্রামে অবস্থিত ছিল। ততদিনে বাংলাদেশ বিশ্বের গার্মেন্টস পণ্য রপ্তানিকারকদের মধ্যে ১২তম হওয়ার পাশাপাশি ইউএস মার্কেটে ৬ষ্ঠ বিগেস্ট সাপ্লায়ার এবং ইউ মার্কেটে ৫ম বিগেস্ট টি শার্ট সাপ্লায়ার হয়ে ওঠে। ২০০০ থেকে ২০০১ অর্থ বছরে বাংলাদেশের আরএমজি ইন্ডাস্ট্রির এক্সপোর্টের পরিমাণ যেখানে ছিল মাত্র $৪.৮ বিলিয়ন, সেখানে প্রতি বছর প্রায় ১৪% গড়ে ২০১০-১১ অর্থ বছরে তা প্রায় $১৮ বিলিয়ন পৌঁছাতে সক্ষম হয়। ২০১৯ সালে প্রকাশিত একটি রিপোর্টের তথ্যসূত্রে এক্সপোর্টের এমন গ্রোথের পেছনে দেশের সরকারের ইপিজেড প্রতিষ্ঠা করা, ফরেন ইনভেস্টরদের 10 বছরের জন্য ট্যাক্স হলিডে প্রোভাইড করা, মেশিনারি এবং র ম্যাটেরিয়ালের ডিউটি ফ্রি ইম্পোর্টিং ফ্যাসিলিটি, বন্ডেড ওয়্যারহাউস এবং শতভাগ এক্সপোর্ট ওরিয়েন্টেড গার্মেন্ট ফ্যাসিলিটিগুলোর জন্য ব্যাক টু ব্যাক এলসির মতো ইনিশিয়েটিভগুলো কার্যকরী ভূমিকা পালন করেছে। একই সময়ে দেশের গার্মেন্ট ফ্যাক্টরির সংখ্যা ছিল ৫,০০০-এরও বেশি এবং কর্মসংস্থান ঘটেছে ৩৫ লক্ষেরও বেশি মানুষের। ২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত বাংলাদেশের আরএমজি ইন্ডাস্ট্রিতে গড় ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের পরিমাণ ছিল $৮৭১ মিলিয়ন।
2009 সালের জুলাই মাসে গার্মেন্ট কর্মীদের মাঝে সংঘর্ষের ফলে দেশের লিডিং গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি হামিম গ্রুপের 100 কোটি টাকার লোকসান হয় এবং 2 জন কর্মী মারা যায়। 2012 সালে তাজরিন ফ্যাক্টরির অগ্নিকাণ্ডে অন্তত 112 জনের মৃত্যু এবং 200 জনের বেশি আহত হয়। একই বছর রানা প্লাজা ধসে পড়লে 1100 জনেরও বেশি মৃত্যু এবং 2500 জনের বেশি আহত হয়। এ ধরনের দুর্ঘটনার পর বেশ কিছু বিদেশি বায়ার বাংলাদেশের গার্মেন্টস থেকে পণ্য আমদানি করাও বন্ধ করে দেয়। এর পাশাপাশি ইউএসএ বাংলাদেশের প্রেফারেন্সিয়াল ট্যারিফ বেনিফিটসও সাসপেন্ড করে দেয়। এ ধরনের বড় বড় দুর্ঘটনাগুলো এড়াতে ফ্যাক্টরি মালিকরা রিমেডিয়েশন ইনিশিয়েটিভসের অধীনে $1 বিলিয়ন বেশি খরচ করে। ফ্যাক্টরিগুলোর স্ট্রাকচার, অগ্নি নিয়ন্ত্রণ এবং অন্যান্য সমস্যার সমাধানের লক্ষ্যে অ্যাকর্ড অন ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি ইন বাংলাদেশ, অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটি এবং বাংলাদেশ সরকারের ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর্ম করার পাশাপাশি প্রায় 100 খানেক ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া হয়। 2018 সালের মধ্যে ওয়ার্কপ্লেস সেফটি যথেষ্ট ইমপ্রুভ করার মাধ্যমে 84.1% রেমিডিয়েশন অ্যাচিভ করতে সক্ষম হয় বাংলাদেশ। এই ইনিশিয়েটিভগুলোর ফলে দেশের আরএমজি সেক্টর আবার গ্রো করতে শুরু করে এবং রপ্তানির পরিমাণও দ্বিগুণ হয়ে ওঠে। 2011-12 অর্থ বছরে যেখানে আরএমজি সেক্টরের রপ্তানি আয়ের পরিমাণ ছিল $19.08 বিলিয়ন, সেখানে 2020-21 অর্থ বছরে তা বেড়ে দাঁড়ায় $31.45 বিলিয়ন। বর্তমানে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের গ্রিন গার্মেন্টস ফ্যাক্টরির পরিমাণও সবচাইতে বেশি। 1970-এর দশকে উন্নত দেশগুলো উন্নয়নশীল দেশগুলো থেকে আউটসোর্স করার ইনিশিয়েটিভ নেয়, যার প্রেক্ষিতে ইইউ এবং ইউএসের বড় বড় রিটেলারদের থেকে বাংলাদেশের উদ্যোক্তাদের জন্য কিছু নির্দিষ্ট এক্সপোর্ট ক্রাইটেরিয়া মিট করার শর্তে অর্ডার আসতে শুরু করে। স্বল্পোন্নত দেশ হয় বাংলাদেশের যে কোনো ম্যানুফ্যাকচারিং বা প্রোডাকশন সেক্টরে লেবার কস্ট কম, কেননা বাংলাদেশের যে কোনো ইন্ডাস্ট্রিতে স্বল্প মূল্যে অধিক পরিমাণে কর্মী পাওয়া যায়। বিশেষ করে অদক্ষ কর্মীদের বিশাল একটি ওয়ার্কফোর্স রয়েছে বাংলাদেশে। লোয়ার ওয়েজেসের কারণে বাংলাদেশে তৈরি গার্মেন্টস প্রোডাক্টে কম্পিটিটিভ প্রাইস এনশিওর করা যাচ্ছিল। ফলশ্রুতিতে অধিক পরিমাণে অ্যাপারেল প্রোডাকশন সক্ষমতা থাকা সত্ত্বেও ভারত, ভিয়েতনাম ও চায়নার মতো দেশগুলোর সাথে বাংলাদেশের একটি কম্পিটিটিভ মার্কেট তৈরি হয়েছে। মূলত এ কারণেই বিদেশি রিটেলাররা বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে বেশি আগ্রহ প্রকাশ করেছিল। আরএমজি ইন্ডাস্ট্রিতে ইন্টারন্যাশনাল বায়াররা দেশের গার্মেন্টসগুলোকে টেকনোলজিক্যাল এবং মার্কেটিং সাপোর্টের মতো বিভিন্ন বিষয়ে অ্যাসিস্ট করে থাকে। যেমন তারা ব্যাক টু ব্যাক এলসি বা লেটার অফ ক্রেডিট ফ্যাসিলিটি অফার করে, যা বাংলাদেশি এক্সপোর্টারদের ওয়ার্কিং ক্যাপিটাল জনিত সমস্যাগুলোর সমাধানে সহায়তা করে। এতে করে এক্সপোর্টাররাও স্বল্প পরিমাণে ক্যাপিটাল ইনভেস্টমেন্টের মাধ্যমে দেশে ফ্যাক্টরি প্রতিষ্ঠা করতে পারে। অন্যদিকে যেহেতু ইন্টারন্যাশনাল বায়াররা মার্কেটিংয়ের দায়িত্ব নেয় এবং গার্মেন্টস একটি লো ইনভেস্টমেন্ট ও লো টেক ইন্ডাস্ট্রি, সেহেতু বাংলাদেশি উদ্যোক্তারাও এতে আগ্রহ বোধ করে। 1993 সালের সংশোধিত আমদানি আইন অনুযায়ী ব্যাক টু ব্যাক এলসি মাদার এলসির 70% বেশি হতে পারবে না, যার মানে দাঁড়ায় পণ্য রপ্তানি করতে ইন্টারমিডিয়েট আরএমজি ম্যানুফ্যাকচারিং ম্যাটেরিয়ালস কেনার জন্য যে পরিমাণ বৈদেশিক মুদ্রা খরচ হবে তা এক্সপোর্ট আর্নিংসের 70% বেশি হতে পারবে না। এতে করে টোটাল এক্সপোর্ট ভলিউমে 30% নেট ফরেন এক্সচেঞ্জ আর্নিং এনশিওর করা যাচ্ছে। বাংলাদেশের আরএমজি ইন্ডাস্ট্রির ডেভেলপমেন্টের উদ্দেশ্যে 1980-এর দশকে বাংলাদেশ সরকার ইম্পোর্ট পলিসি গ্রহণ করার মাধ্যমে শতভাগ এক্সপোর্ট ওরিয়েন্টেড গার্মেন্টস ফ্যাক্টরিগুলোর জন্য ডিউটি ড্রব্যাক সিস্টেমের পরিবর্তে বন্ডেড ওয়্যারহাউস ফ্যাসিলিটি অফার করে। ডিউটি ড্রব্যাক সিস্টেম ছিল মূলত যে সকল ইম্পোর্ট গুডস পরবর্তীতে আনইউজড বা ফিনিশড গুডস হিসেবে পুনরায় এক্সপোর্ট করা হবে, সেগুলোর উপর যে সকল ডিউটি ফি এবং ট্যাক্স পে করতে হতো তার রিফান্ড করা। তবে বন্ডেড ওয়্যারহাউস ফ্যাসিলিটি সিস্টেমে শতভাগ এক্সপোর্ট ওরিয়েন্টেড গার্মেন্টস ফ্যাক্টরিগুলো ডিউটি ফ্রি সিস্টেমে বেশ সহজে প্রয়োজনীয় ফ্যাব্রিক্স এবং অ্যাক্সেসরিজ ইম্পোর্ট করতে পারবে। এছাড়া প্রোডাকশন ডিলে টাইম কমিয়ে আনা এবং আমলাতান্ত্রিক জটিলতা অনেকাংশে কমিয়ে আনার মাধ্যমে আরএমজি ইন্ডাস্ট্রির কম্পিটিটিভনেস আরও বৃদ্ধি পেয়েছে। এক্সপোর্ট ডেস্টিনেশনে ডাইভার্সিফিকেশন গত দশকে বাংলাদেশের আরএমজি সেক্টরের গ্রোথের একটি অন্যতম কারণ। যদিও এখনও বাংলাদেশের আরএমজি এক্সপোর্টের 62% ইউরোপের বিভিন্ন দেশ এবং 18% ইউএস মার্কেটে যাচ্ছে। ফলে নন ট্র্যাডিশনাল মার্কেটের এক্সপোর্টের হার বৃদ্ধির পাশাপাশি আমেরিকান মার্কেটের উপর বাংলাদেশের নির্ভরশীলতাও কমছে। এসব মার্কেটের রপ্তানির পাশাপাশি নতুন নতুন মার্কেটে বাংলাদেশের অ্যাপারেল প্রোডাক্টস রপ্তানি চালিয়ে যেতে পারলে দেশের আরএমজি ইন্ডাস্ট্রির গ্রোথ বজায় রাখা সম্ভব হবে। 1974 থেকে 2004 সাল পর্যন্ত ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের বৈশ্বিক বাণিজ্যিক চুক্তি মাল্টিফাইবার এগ্রিমেন্ট বা এমএফ এর ফলে বাংলাদেশের আরএমজি ইন্ডাস্ট্রির গ্রোথ বেশ বুস্ট পায়। এমএফ চুক্তি অনুযায়ী উন্নয়নশীল দেশগুলোর কতগুলো গার্মেন্টস পশ্চিমা উন্নত দেশগুলোতে পণ্য রপ্তানি করতে পারবে সেই কোটা নির্ধারণ করে দেওয়া হয়। 1986 সাল পর্যন্ত বাংলাদেশের কোনো ধরনের কোটাজনিত বিধিনিষেধ ছিল না।
যার ফলে কোটা রেস্ট্রিক্টেড দেশগুলো, বিশেষ করে দক্ষিণ কোরিয়ার বেশ কিছু উদ্যোক্তা বাংলাদেশি গার্মেন্টগুলোর সাথে জয়েন্ট ভেঞ্চার বা সাব কন্ট্রাক্টের মাধ্যমে যুক্ত হতে শুরু করে। একই সময়ে বাংলাদেশ সরকারও এই সেক্টরে ফরেন ইনভেস্টর এবং বায়ারদের অ্যাট্রাক্ট করতে বেশ কিছু ইনিশিয়েটিভ লঞ্চ করে। এতে করে ইউএসএ সহ আরও কয়েকটি দেশে আরএমজি প্রোডাক্টস রপ্তানিতে ক্যাপটিভ মার্কেট ধরে রাখতে সক্ষম হয়েছিল বাংলাদেশ। যদিও ধারণা করা হয়েছিল মাল্টিফাইবার অ্যারেঞ্জমেন্ট বাতিল হয়ে গেলে বাংলাদেশের আরএমজি কম্পিটিটিভনেস এবং গ্রোথ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হবে। এর ফলে বাংলাদেশের ইকোনমিক ইম্প্যাক্ট নিয়ে 2004 সালের একটি স্টাডি থেকে জানা যায়, এই কোটা সিস্টেম বাতিল হলে আরএমজি সেক্টরের এক্সপোর্ট 8% কমে যাবে এবং দেশের জিডিপি 0.54% ফল করবে। তবে তখনও বাংলাদেশের আরএমজি ইন্ডাস্ট্রির এ ধরনের পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর সক্ষমতা ছিল, যার প্রেক্ষিতে এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর একটি তথ্যসূত্রে কোটা ফ্রি পিরিয়ডের প্রথম 6 মাসে রপ্তানি পরিমাণ পূর্বের মতোই 19% হারে বৃদ্ধি পেয়েছিল। এছাড়া ইইউর জিএসপি ফ্যাসিলিটিও বাংলাদেশের আরএমজি ইন্ডাস্ট্রির গ্রোথে বেশ বড় ভূমিকা রেখেছে। বাংলাদেশের আরএমজি প্রস্তুতকারী ও রপ্তানিকারকদের আগ্রহ বজায় রাখতে 1983 সালে দেশে বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বা বিজিএমইএ প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠানটি বাংলাদেশের একটি প্রধান ট্রেড অর্গানাইজেশন, যা সরকারের পলিসি অ্যাডভোকেসি, সদস্যদের সার্ভিস প্রদান, গার্মেন্টস কর্মীদের অধিকার আদায় এবং ফ্যাক্টরিগুলোতে সোশ্যাল কমপ্লায়েন্সের মাধ্যমে দেশের ইন্ডাস্ট্রির গ্রোথে অগ্রণী ভূমিকা পালন করেছে। এর পাশাপাশি অর্গানাইজেশনটি লোকাল এবং ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ডেভেলপমেন্ট পার্টনার এবং স্টেক হোল্ডারদের সাথে কোলাবোরেশনে কাজ করছে। মাত্র 12টি সদস্য নিয়ে যাত্রা শুরু করা বিজিএমইএ এর অধীনে বর্তমানে প্রায় 4000 রেজিস্টার্ড গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে। বিজিএমইএ এর অধীনস্থ 40% ফ্যাক্টরি নিটওয়্যার এবং সোয়েটার প্রস্তুত করে এবং বাকি 60% ফ্যাক্টরিতে ওয়েভেন গার্মেন্টস প্রস্তুত করা হয়। সদস্য ফ্যাক্টরিগুলো শতভাগ ওয়েভেন গার্মেন্ট রপ্তানির পাশাপাশি 95% সোয়েটার রপ্তানি করে থাকে। এছাড়া এই ফ্যাক্টরিগুলো দেশে প্রায় অর্ধেক লাইট নিটওয়্যার আইটেম রপ্তানি করে থাকে। যদিও বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি শিক্ষার্থীদের ফ্যাশন ডিজাইন, নিটওয়্যার টেকনোলজি এবং অ্যাপারেল মার্চেন্ডাইজিং বিষয়ে গ্র্যাজুয়েশন ও পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি অফার করে থাকে, কিন্তু বাংলাদেশে এখনও প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী, বিশেষ করে মিড লেভেল পজিশনে প্রশিক্ষিত কর্মীর বেশ অভাব রয়েছে। যার প্রেক্ষিতে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর উচিত রেগুলার স্টাডিজের পাশাপাশি আরএমজি সেক্টর, ফ্যাশন, টেক্সটাইল এবং ইন্ডাস্ট্রিয়াল মার্চেন্ডাইজিং রিলেটেড ডিপার্টমেন্ট প্রতিষ্ঠার মাধ্যমে দেশের শিক্ষার্থীদের এই ইন্ডাস্ট্রিতে ওয়েল স্কিলড ম্যানপাওয়ার হিসেবে গড়ে তোলা। প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের স্বল্পতা আরএমজি ইন্ডাস্ট্রির একটি প্রধান চ্যালেঞ্জ। যদিও বাংলাদেশ প্রায় 4 দশক ধরে গার্মেন্টস প্রোডাক্ট এক্সপোর্ট করছে, তবে এর মধ্যে লো প্রাইসড সেগমেন্টের আইটেমই সবচেয়ে বেশি। অন্যদিকে ক্যাম্বোডিয়া, ভিয়েতনাম, চায়না এবং ইন্ডিয়ার মতো প্রতিযোগী দেশগুলো প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্ট প্রস্তুত করছে। এছাড়া মাত্র 5টি লো প্রাইস আইটেমই বাংলাদেশের মোট প্রোডাকশন ক্যাপাসিটির 80%-এর বেশি দখল করে নিয়েছে। মোট এক্সপোর্ট আইটেমের লিস্টে টি-শার্টস, ট্রাউজার্স এবং সোয়েটারের মতো আইটেমগুলোই ডমিনেট করছে। বর্তমানে বাংলাদেশের সিনথেটিক ফাইবার থেকে কাপড় তৈরির পাশাপাশি আউটওয়্যার, টেইলর্ড আইটেমস এবং লঞ্চারের মতো কমপ্লেক্স প্রোডাক্ট তৈরির ক্যাপাসিটিও রয়েছে। কিন্তু এখনও দেশের বেশিরভাগ ফ্যাক্টরিতে এ ধরনের প্রোডাক্ট তৈরির জন্য প্রয়োজনীয় সরঞ্জাম নেই এবং এ ধরনের ফ্যাসিলিটি তৈরির প্রতি ফ্যাক্টরি মালিকদেরও তেমন আগ্রহ দেখা যায় না। বাংলাদেশের আরএমজি সেক্টরে এখনও ব্যাকওয়ার্ড লিঙ্কেজ পর্যাপ্ত পরিমাণে সাপোর্ট পাচ্ছে না। ফলে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এক্সটার্নাল সোর্স, যেমন বিদেশ থেকে র ম্যাটেরিয়াল আমদানি করতে হয়। ওয়েভেন ফ্যাব্রিক্স এবং লেসেসের মতো অন্যান্য অ্যাক্সেসরিজের জন্য বাংলাদেশ এখনও চীনের উপর নির্ভরশীল। ফলে যদিও এক্সপোর্টের দিক থেকে বাংলাদেশ এগিয়ে রয়েছে এবং পর্যাপ্ত পরিমাণে এক্সপোর্ট আর্নিংস ইনফ্লো হচ্ছে, তবে সেক্টরটির ভ্যালু এডিশন এখনও পর্যাপ্ত হচ্ছে না। কেননা এক্সপোর্টের ফলে যতখানি আয় হচ্ছে তার সিংহভাগই এই সকল অ্যাক্সেসরিজ ও র ম্যাটেরিয়াল আমদানিতে খরচ হয়ে যাচ্ছে, যা এক্সপোর্টার ও ম্যানুফ্যাকচারারদের আত্মবিশ্বাস কমিয়ে দিচ্ছে। অন্যদিকে ক্যাম্বোডিয়া, ভিয়েতনাম, চায়না এবং ইন্ডিয়ার মতো প্রতিযোগী দেশগুলোর শক্তিশালী ব্যাকওয়ার্ড লিঙ্কেজ রয়েছে। সার্কুলার নিডস বাদে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ফ্রন্টের দিক থেকে বাংলাদেশের অবস্থান এখনও বেশ পিছিয়ে। বাংলাদেশের আরএমজি ইন্ডাস্ট্রি পিছিয়ে পড়ার পেছনে এফিসিয়েন্সি স্বল্পতা এবং ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট একটি বড় চ্যালেঞ্জ। কেননা দেশে নতুন একটি ফ্যাক্টরি প্রতিষ্ঠা এবং গ্যাস ও বিদ্যুতের মতো ইউটিলিটি কানেকশনের জন্য অনুমতি নিতে আমলাতান্ত্রিক জটিলতার সম্মুখীন হতে হয়। অন্যদিকে দক্ষ ওয়ার্কফোর্স ডেভেলপমেন্টও একটি বড় চ্যালেঞ্জ। এর পাশাপাশি বাংলাদেশের বেশিরভাগ ফ্যাক্টরিতেই R&D সেকশন নেই। বাংলাদেশে যেখানে ফ্যাক্টরিগুলো প্রোডাক্ট ডেভেলপমেন্ট থেকে শুরু করে ডিজাইন এবং স্যাম্পল তৈরিতে 3 থেকে 4 মাস সময় নেয়, সেখানে চীন মাত্র 15 থেকে 30 দিনেই এই প্রসেস সম্পন্ন করতে পারে। এছাড়া অন্যান্য প্রতিযোগী দেশগুলোরও কোয়ালিটি সম্পন্ন R&D ইউনিট রয়েছে। পর্যাপ্ত পরিমাণে R&D ফ্যাসিলিটির সুবিধা থাকলে দেশের R&D সেক্টরের গ্রোথ অনেকাংশে বৃদ্ধির পাশাপাশি স্বল্প সময়ে অধিক ক্যাপাসিটিতে প্রোডাকশন করতে পারবে ফ্যাক্টরিগুলো।
বাংলাদেশ যখন স্বল্প উন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে গ্র্যাজুয়েট করবে তখন ইইউ এবং অন্যান্য দেশের প্রেফারেন্সিয়াল ট্রেড ফ্যাসিলিটিস হারাতে পারে। 2020 সালে বিজিএমইএ এর একটি স্টাডি থেকে জানা যায়, যেহেতু বাংলাদেশের 61% ডিউটি ফ্রি এক্সপোর্ট শিপমেন্ট ইইউ রিজিয়নে পাঠানো হয়, সেহেতু গ্র্যাজুয়েশনের পর এই ডিউটি ফ্রি এক্সপোর্ট বন্ধ হয়ে গেলে $4 বিলিয়ন লোকসান হবে। এই সমস্যার সমাধানের জন্য বাংলাদেশকে প্রতিযোগী দেশগুলোর সাথে তাল মিলিয়ে যেতে হবে, যার প্রেক্ষিতে দেশের আরএনজি ফ্যাক্টরিগুলোকে প্রোডাক্টিভিটি, ডিজিটাইজেশনে ইনভেস্টমেন্ট, অটোমেশন এবং সাস্টেনেবিলিটিতে বেশি ফোকাস করতে হবে। বর্তমানে বাংলাদেশ আরএনজি এক্সপোর্টের দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকলেও 2020 সালে $29 বিলিয়ন মার্কেট ভ্যালু নিয়ে ভিয়েতনাম গ্লোবাল অ্যাপারেল মার্কেটের 6.4% নিয়ে বাংলাদেশকে পেছনে ফেলে কিছু সময়ের জন্য দ্বিতীয় অবস্থান দখল করেছিল। সে সময় $28 বিলিয়ন মার্কেট ভ্যালু নিয়ে তৃতীয় অবস্থানে থাকা বাংলাদেশের মার্কেট শেয়ার ছিল 6.3%। এর পেছনে মূলত করোনা মহামারীকালীন চলমান লকডাউনকে দায়ী করেছে বিজিএমইএ। বাংলাদেশকে পেছনে ফেলতে ভিয়েতনাম মূলত 2015 সাল থেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছিল। যদিও 2021 সালের জানুয়ারি থেকে জুলাই মাসের মধ্যে বাংলাদেশ ভিয়েতনাম থেকে প্রায় $2 বিলিয়ন বেশি এক্সপোর্ট আর্নিংয়ের মাধ্যমে আবারও দ্বিতীয় সর্বোচ্চ অ্যাপারেল এক্সপোর্টার হয়ে উঠেছে। একই সময়ে যেখানে বাংলাদেশের এক্সপোর্ট আর্নিংয়ের পরিমাণ ছিল $18.8 বিলিয়ন, সেখানে ভিয়েতনামের ছিল $16.86 বিলিয়ন। তবে ভিয়েতনামের তুলনায় এগিয়ে থাকতে সরকার, বিজিএমইএ এবং গার্মেন্টস মালিকদের সমন্বয়ে স্ট্রং পলিসিগত পরিবর্তন নিয়ে আসা জরুরি।